ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন। তাহলে আমরা এমসিকিউ কোশ্চেন কোনগুলোর উপর করছি? অর্গানিক কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে বেসিক প্রিন্সিপালস এন্ড টেকনিক্স। তো আমরা ওটা পার্ট 1, পার্ট 2, পার্ট 1 এও ছিল 8টা কোশ্চেন, পার্ট 2 তে ছিল 8টা কোশ্চেন এবং আজকে পার্ট 3 করব। এবং তোমাদের কাছে অলরেডি এই কোশ্চেনের পিডিএফ ফরম্যাটটা তোমাদের কাছে আছে। সুতরাং আজকে আমি সেই কোশ্চেনগুলো লিখবো না, আমি জাস্ট নাম্বার ধরে ধরে সেই কোশ্চেনগুলো অ্যান্সার গুলো এবং তার পেছনে যে থট বা কনসেপ্টটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তাই এটা করার আগে আমি দুটো কারেকশন বলবো। জাস্ট যেটা হচ্ছে প্রথম কোশ্চেনটা ছিল ফার্স্ট ভিডিওতে পার্ট 1 এ, যে হাউ মেনি প্রাইমারি অ্যামিনস আর পসিবল সুইট। আমি সেখানে লাস্টের দুটো একই টাইপের লিখে ফেলেছিলাম। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কোশ্চেন 1 ছিল সেটা CH3 CH2, যেটা প্রাইমারি অ্যামিনে ছিল CH2 CH2 NH2। এটা একটা প্রাইমারি অ্যামিনে ছিল এবং এর সেকেন্ড আইসোটোপটা ছিল এরকম CH3 CH2 CH CH3 NH2। এবং থার্ড যেটা হবে দ্যাট ইজ, আমরা এটাকে এখানে দিতে পারবো, দ্যাট ইজ CH3 CH2 CH3 CH3 NH2। এটা আঁকা হয়েছিল। এবার এই CH3 টাকে আমার কোথায় দিতে হবে? এখানে। তাহলে কি হয়ে যাবে? আমার ওই অ্যামিনটা চারটে অ্যামিনে কনভার্ট হবে। অর্থাৎ এখানে সরি, এটা ছিল থার্ড নাম্বার আইসোটোপ। ফোর্থ ওয়ানটা হচ্ছে কোনটা না CH3 CH CH3 CH2 NH2। সো এটা এক নম্বর আইসোটোপ, এটা 2 নম্বর আইসোটোপ, এটা 3 এবং এটা 4। সো এই টোটাল চারটে আইসোমার এর ক্ষেত্রে কিন্তু পসিবল। তো এটা এক নম্বরের কারেকশন ছিল। আর আমরা যেটা আরেকটা কারেকশনের কথা বলবো সেটা হচ্ছে 16 নম্বরের কোশ্চেনটা ছিল কোশ্চেন নাম্বার 16। সেখানে বলা হয়েছিল যে কত রকমের আইসোমার সম্ভব যে একটা অ্যালকিনের ফর্মুলা মেনটেন করবে অথচ ব্রোমিনেশন বিক্রিয়া দেবে না। এবং সেটা ছিল, আমরা জানি সেটা প্রথমটা ছিল সাইক্লোপেন্টেন স্ট্রাকচারাল আইসোমার বলা হয়েছিল। দ্বিতীয়টা হচ্ছে এরকম মিথাইল সাবস্টিটিউটেড সাইক্লোপ্রোপেন। থার্ডটা হয়েছিল CH3 CH3। এবং এখানে আমি পরেরটাতে যেটা দেখেছিলাম যে সিস ট্রান্স আইসোমার, তাহলে তিনটা আইসোমার হলো। তারপরেরটা হচ্ছে এটা CH3, এটা CH3। আমি এখানে দুটো সিস ট্রান্স আইসোমারকে দেখিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি সিস ট্রান্স আইসোমারটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, যেটা কিন্তু স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে পড়ে না। তাহলে স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে 6 রকমের আইসোমারিজম অ্যাকচুয়ালি পড়ে। আমরা যেটা আজকের ক্লাসে 19 নাম্বার কোশ্চেনে গিয়ে আমরা সেই টোটালটা আমরা কিন্তু আলোচনা করব। তাহলে স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে আরেকটা যে আইসোমারটা হবে সেটা হচ্ছে CH3 CH2 CH3। সো এটা একটা, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে এবং এটা পাঁচটা। So these 5 structural isomers are possible having the formula of C4, having the formula conditions that are mentioned in the class question number 16. তাহলে 16 নাম্বার কোশ্চেনে বলা হয়েছিল যে C5H10 ফর্মুলা বিশিষ্ট অ্যালকেন। আমরা এটা জানি, এটা অ্যালকিনের জেনারেল ফর্মুলা মেইনটেইন করে অর্থাৎ CnH2n। বাট আমরা জানি সাইক্লোপ্রোপেন, এটাকে অনেক সময় রিং আইসোমারিজম বলা হয়। যে সাইক্লো সিস্টেমগুলো এমন যাদের সাধারণ ফর্মুলা হচ্ছে অ্যালকিনের মতো, কিন্তু বাই নেচার দে আর অ্যালকেন, সাইক্লোঅ্যালকেন। সো আমরা 16 নাম্বার কোশ্চেনে বললাম। এবার যেটাতে চলে যাব দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 17।
কোশ্চেন নাম্বার 17 এ বলা হয়েছে the best and latest technique for purification and separation of organic compound is chromatography, sublimation, crystallization and steam distillation. এর অ্যানসারটা হবে প্রথম অ্যানসারটা হবে অর্থাৎ ক্রোমাটোগ্রাফি। এবং ক্রোমাটোগ্রাফি নিয়ে একটা কোশ্চেন ছিল, আমরা জানি যে হোয়াট ইজ দা বেসিক প্রিন্সিপল that is involved in chromatography, separation and purification technique। তো ক্রোমাটোগ্রাফি এই টেকনিকটা সেপারেশনে করা যায় এবং পিউরিফিকেশনে করা যায় বেসড অন অ্যাডজর্পশন বা শোষণ পদ্ধতির মাধ্যমে। তো এই ক্রোমাটোগ্রাফি সবচেয়ে লেটেস্ট টেকনিক এই প্রসিডিউরের ক্ষেত্রে। ওকে, তো কোশ্চেন নাম্বার 17 এর आंसर হবে ক্রোমাটোগ্রাফি। নাও কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ বলা হয়েছে the number of metamers possible for molecular formula C4H10O। এরকম মলিকুলার ফর্মুলা আছে, তাদের মেটামার সংখ্যা কাদেরকে বলা হবে? তো প্রথম কথা বুঝতে হবে মেটামার কাদেরকে বলে না, দে বিলংস টু হোমোলোগাস সিরিজ। প্রথম কথা হচ্ছে দে বিলংস টু হোমোলোগাস সিরিজ। মেটামার্স বিলংস টু homologous series and they are also based on structural isomer। এবার হোমোলোগাস সিরিজ মানে কি? তাহলে তারা সমগণীয় শ্রেণী বাংলাতে বলা হয়। সমগণীয় শ্রেণী কাদেরকে বলা হচ্ছে? যাদের মলিকুলার ফর্মুলা সেম হবে, কেবল CH2 গ্রুপের পার্থক্য হতে পারে স্ট্রাকচারের উপরে, CH2 গ্রুপের ডিফারেন্স হতে পারে। তাহলে হোমোলোগাস সিরিজে মানে দে হ্যাভ দ্য সেম ফাংশনাল গ্রুপ। নাও আমরা এইখানে যেটা জানি যে অক্সিজেন এরকম ফাংশনাল গ্রুপের NH, তারপর SH বা C+O কিটো, এই সমস্ত ফাংশনাল গ্রুপের যে দুটো অ্যাক্টিভ সাইট আছে এখানে এবং এখানে, এখানে এবং এখানে, এখানে অ্যালকাইল গ্রুপের ভ্যারিয়েশন হবে। যদি এরকম অ্যালকাইল গ্রুপের ভ্যারিয়েশন হয় তাহলে সেই আইসোমারগুলোকে পরস্পরের মেটামার বলা হয়। তাহলে আমরা এখানে যদি এটা থেকে আমরা লিখি, এগেইন আই রিপিট, মেটামার্স কাদেরকে বলা হচ্ছে? মেটামার্স হচ্ছে তারাই যদি ওই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে ডান সাইডে বা লেফট সাইডে অ্যালকেন বা অ্যালকাইল গ্রুপের ভ্যারিয়েশন হয় having the same molecular formula, then they are called metamers of each other। তাহলে আমরা এখানে অক্সিজেন আছে, তো অক্সিজেনটাকে একটা সাইডে রাখলাম। তাহলে এইদিকে যদি আমরা একটা মিথাইল গ্রুপ দিই CH3, তাহলে দেখতে পাচ্ছি একটা কার্বন চলে গেল। তাহলে কটা কার্বন রইল? 4 থেকে একটা বিয়োগ করলে 3টে। তাহলে এইদিকে 3টে কার্বনওয়ালা অ্যালকাইল গ্রুপ থাকবে, CH2 CH2 CH3। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার্বন সংখ্যা কত আছে? একটা, দুটো, তিনটে, চারটে। C4 হাইড্রোজেন কত আছে? 3 2 5 2 7 3 10, H10 এবং অক্সিজেন আছে একটা। So they have this compound has the formula C4H10O। now এই অ্যালকেন গ্রুপ আমরা ভ্যারিয়েশন করতে পারি। তাহলে এটা একটা হলো। দ্বিতীয় হচ্ছে আমি যদি এইদিকে আর একটা CH2 গ্রুপকে শিফট করি, তাহলে CH3 CH2O CH2 CH3 having the same molecular formula that is C4H10O। কেবল এই অক্সিজেনের রেসপেক্টে ডান সাইড এবং বাম সাইডে অ্যালকাইল গ্রুপের কি হচ্ছে? ভ্যারিয়েশন হচ্ছে। নাও আমরা এই অ্যালকাইল গ্রুপের অ্যানাদার ভ্যারিয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি, দ্যাট ইজ H3CO CH, এখানে CH3, এখানে CH। সো দিস ইজ অ্যানাদার আইসোমার। তাহলে
এই মলিকুলার ফর্মুলা বিশিষ্ট যটা মেটামার সম্ভব সেটা হচ্ছে তিনটে। একটা এটা, দুটো, তিনটে। একটা প্রোপাইল, একটা মিথাইল, একটা মিথাইল, একটা ইথাইল, এদিকে ইথাইল, একটা যে মিথাইল এদিকে আইসোপ্রোপাইল। সো এই অক্সিজেনের রেসপেক্টে ডান সাইড এবং বাম সাইডে অ্যালকাইল গ্রুপের ভ্যারিয়েশন পসিবিলিটি তিন রকমের, যেখান থেকে তিনটে আইসোমার ডেভেলপ করলো। সো অল দিস থ্রি কম্পাউন্ডস আর দ্য মেটামার অফ ইচ আদার। ওকে, এগেইন এই বেসিক কনসেপ্টটা হচ্ছে ডেফিনেশন অফ মেটামার। মেটামার মানে হচ্ছে একটা ফাংশনাল গ্রুপের ডান সাইড বা বাম সাইড রেসপেক্টে অ্যালকাইল গ্রুপের ভ্যারিয়েশন যদি হয় তাহলে সেই কম্পাউন্ডগুলোকে পরস্পরের বলা হবে মেটামার। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তাই কোশ্চেন নাম্বার 18 এর অ্যানসার হবে 2। সো এর অ্যানসার হবে 2 নাম্বারটা, অর্থাৎ তিনটে আইসোমার পসিবল। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 19 নম্বর কোশ্চেন। 19 নম্বরে বলা হয়েছে the total number of structural isomers of C4H10O. The total number of structural isomers of C4H10O. তাহলে আমরা যেটা জানবো C4H10O নাও বলা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার। রিমেম্বার এই স্ট্রাকচারাল আইসোমার্স কত রকমের হতে পারে? স্ট্রাকচারাল আইসোমার্স অ্যাকচুয়ালি 7 রকমের হতে পারে। এক নাম্বার হচ্ছে চেইন আইসোমার, দুই হচ্ছে পজিশন আইসোমার, ওকে। তাহলে প্রথম হচ্ছে চেইন আইসোমার, তারপরটা পজিশন আইসোমার, থার্ড হচ্ছে ফাংশনাল আইসোমার, 4 নম্বর হচ্ছে রিং আইসোমার, আইসোমেরিজম, 5 নম্বর হচ্ছে মেটামেরিজম, মেরিজম, 6 নম্বর হচ্ছে টোটোমেরিজম। সো আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারাল আইসোমার্স কত রকমের হতে পারে? 6 রকমের। এই সমস্ত 6 রকমের আইসোমারকে একসাথে স্ট্রাকচারাল আইসোমার্স আন্ডারে পড়ছে। তাহলে স্ট্রাকচারাল আইসোমার প্রথম হচ্ছে চেন আইসোমারিজম, যেখানে চেনের ভ্যারিয়েশন হবে মেইন চেনের। দুই হচ্ছে পজিশন আইসোমার, যে মেইন চেনে যে প্রতিস্থাপকগুলো থাকবে সেই প্রতিস্থাপকগুলো তাদের অবস্থান পরিবর্তন করবে, যেটাকে পজিশন আইসোমার বলা হচ্ছে। আবার ফাংশনাল গ্রুপ আইসোমারিজম কাকে বলা হচ্ছে? যেখানে কার্যকারী মূলকগুলো আলাদা হবে, যেমন অ্যালডিহাইড কিটোন বা অ্যালকোহল ইথার, এরকম টাইপের ভ্যারিয়েশন হবে। হ্যাভিং দ্য সেম মলিকুলার ফর্মুলা they will belong to functional group isomerism। 4 নম্বর হচ্ছে রিং আইসোমেরিজম। যেমন আমরা দেখলাম যে একটা সাইক্লোপ্রোপেন, আবার আমাদের নরমাল সিস্টেমে প্রোপিন। তাহলে এই প্রোপিন এবং সাইক্লোপ্রোপেন পরস্পরের মধ্যে কি সম্পর্ক হচ্ছে? দে আর রিং আইসোমার। মেটামেরিজম আমরা এর আগের কোশ্চেনে দেখলাম। অ্যান্ড টোটোমেরিজম, যেটা ইনল এবং ওন, কিটো এবং ইনল এই দুটোর মধ্যে সম্পর্কিত, সেটা হচ্ছে টোটোমেরিজম। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি কি আইসোমেরিজম এক্সপেক্ট করতে পারি? এর আগের কোশ্চেনে এটা রিপিট হয়েছে। সো আমরা মেটামেরিজম এটা পেয়েছিলাম, মেটামেরিজম মেটামার্স হবে 3টে।
ঠিক আছে। তারপরে যেটা হবে, মেটামেরিজম আমরা তিনটে পেলাম। এবার যদি অ্যালকোহল গুলোকে ভাবি, অর্থাৎ চেন আইসোমেরিজম, তাহলে CH3 CH2 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 OH, তাহলে 2 2 4 2 6 3 9 1 10, তাহলে এইটা একটা। আবার এটা সম্ভব CH3 CH2 CH CH3 OH, এটা একটা সম্ভব। তাহলে এগুলো কি হচ্ছে, চেন আইসোমেরিজম। তাহলে মেটামেরিজম তিনটে, একটা এসেছে তিনটে, আমরা এখন চেন আইসোমেরিজম দেখি। তাহলে CH3 C CH3 CH3 এবং OH, এটা একটা সম্ভব, যেটা দেখতে পেলাম আমরা। তাহলে একটা দুটো তিনটে। এবার এই মিথাইলটাকে আমরা এখানে করতে পারি। আরেকটা হচ্ছে CH3 CH3 CH2 OH, 1 2 3 4, 3 3 6 7 8 9 10, তাহলে কটা আমরা পেলাম, একটা দুটো তিনটে চারটে। তাহলে আমরা কটা পেলাম, চারটে। তাহলে একটা দুটো তিনটে চারটে, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে চেন আইসোমেরিজম পেলাম চারটে। ঠিক, তাহলে এক নাম্বার এটাতে 4, তাহলে 4 আর 3 কত হলো, 7। তাহলে ফাংশনাল, তাহলে মেটামার্স আমরা দেখতে পাচ্ছি তিনটে, এবং পজিশনাল চেন আইসোমেরিজম দেখলাম মেটামার্স হচ্ছে তিনটে, পজিশনাল আইসোমেরিজম হচ্ছে দুটো। এবার আমরা যেটা দেখব যে পজিশনাল আইসোমেরিজম গুলোর ক্ষেত্রে কি দেখলাম, চেন আইসোমেরিজম এবং মেটামেরিজম। মেটামেরিজম গুলো কি, CH3 O CH2 CH2 CH3, এটা একটা ছিল। CH3 CH2 O CH2 CH3, এটা একটা ছিল। এবং আমরা দেখলাম CH3 O CH CH3 এবং CH3। তাহলে আমরা কটা পেলাম, 7টা। তিনটে মেটামেরিজম এবং আর চেন আইসোমেরিজম হচ্ছে চারটে, তাহলে টোটাল আমরা পেলাম 7টা। এই চারটের মধ্যে সরি, এটা চেন আইসোমেরিজম হবে দুটো আর পজিশন আইসোমেরিজম হবে দুটো, যেটা আগে দেখলাম। তাহলে টোটাল হলো চারটে। তাহলে এরপরে যে কোশ্চেন, তাহলে এই কোশ্চেন 90 এর অ্যানসারটা হবে 1/7। এরপরে কোশ্চেন 20, কোশ্চেন 20 তে বলা আছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। নাও CH3 CH2 plus, so CH3 CH2 plus is more stable and this CH3O CH2 plus. নাও এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যেটা সম্ভব, CH3 ও এই দুটো লোন পেয়ার আছে, এটা একটা দেবে, ডাবল বন্ড হলো CH2 প্লাস। এই ক্ষেত্রে আর এর ক্ষেত্রে কি, এটা তিনটে আলফা হাইড্রোজেন আছে, এবং এই তিনটে আলফা হাইড্রোজেন কি করে, 3 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার এর রয়েছে। আর হচ্ছে প্লাস আই ইফেক্ট অফ CH3 গ্রুপ।
নাও আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সেটা হচ্ছে রেজোন্যান্স। এবং আমরা জানি যে এই রেজোন্যান্স ইফেক্ট ইজ মোর প্রোনাউন্সড দেন হাইপারকনজুগেটিভ ইফেক্ট অর প্লাস আই ইফেক্ট অফ দ্য মিথাইল গ্রুপ। এবং এই যে আমরা রেজোনেটিং স্ট্রাকচারটা দেখছি বা ক্যানোনিক্যাল ফর্মটা দেখছি, সেটা একটা গ্রেটার স্টেবিলিটি প্রোভাইড করে টু দি সিস্টেম। এর কারণ হচ্ছে এখানে আমরা যদি কাউন্ট করি তাহলে এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আছে, তাহলে দুটো হাইড্রোজেন থেকে কটা ইলেকট্রন আছে? চারটে। এবং এখানে দুটো বন্ড আছে, সেখান থেকে আসছে চারটে, মানে টোটাল 8টা ইলেকট্রন। তার মানে এই কার্বনটার কি হচ্ছে? অক্টেট ফুলফিল হচ্ছে। উপরন্তু এই অক্সিজেনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, তাহলে 4 দুগুণ 8টা ইলেকট্রন রয়েছে, তার মানে অক্সিজেনটাও অক্টেট ফুলফিল হচ্ছে। তাহলে এই স্ট্রাকচারটাতে প্রত্যেকটা অ্যাটম তার অক্টেট ফুলফিল হওয়ার জন্য এই ক্যানোনিক্যাল ফর্মটা হাইলি স্টেবল বা হাই স্টেবিলিটি প্রোভাইড করছে টু দি সিস্টেম। তাই দিস ইজ মোর স্টেবল উইথ রেসপেক্ট টু দিস ওয়ান। কিন্তু আমাদের পয়েন্টে কি বলা আছে? উল্টোটা বলা আছে। সো প্রথম স্টেটমেন্টটা কি হচ্ছে? ভুল। দ্বিতীয় স্টেটমেন্টটাই চলে যায় আমরা, আমাদের বার করতে হবে কোনটা ভুল। তো দ্বিতীয় স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে CH2 ডাবল বন্ড CH প্লাস, আর একটা বলা হচ্ছে CH3 CH2 প্লাস। এর মধ্যে কোনটা স্টেবল? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কার্বনটা কি আছে, এই কার্বনটা সেক্স স্টেটে রয়েছে, সেক্স স্টেট, whereas এটা হ্যাভিং nothing electronic effect। ওকে। এবং এক্ষেত্রে কি হচ্ছে? তিনটে আলফা হাইড্রোজেন অ্যাটমস আছে, আবার প্লাস আই ইফেক্ট অপারেট করছে, যার ফলে কি হচ্ছে? এটা এই সিস্টেমটা কি হচ্ছে? স্টেবিলিটি প্রোভাইড করছে। ওকে। তো এইখানে কি হচ্ছে? হাইপার কনজুগেশন হচ্ছে। হাইপার কনজুগেশন হচ্ছে, বাট এইটার ফলে দ্যাটস অল। সো আমাদের কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে? কোনো স্টেবিলিটি পাচ্ছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দিস ইজ মোর স্টেবল উইথ রেসপেক্ট টু দিস ওয়ান। তাহলে আমাদের স্টেটমেন্টে বলা আছে দিস ইজ মোর স্টেবল উইথ রেসপেক্ট টু দিস ওয়ান। সো এটা ভ্যালিড নয়, অর্থাৎ পয়েন্টটা ভুল। দ্বিতীয়তে আমরা যাব তৃতীয় নাম্বার পয়েন্টে। তৃতীয় নাম্বার পয়েন্টে কি? তৃতীয় নাম্বার পয়েন্টে বলা হচ্ছে দিস সিস্টেম ইজ অ্যারোমেটিক ইন নেচার। এটা বলা হয়েছে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার। ওকে। অর্থাৎ আমরা এটা জানি যে এই সিস্টেমটার ক্ষেত্রে এখানে দিল, আবার কি হলো? তাহলে এখান থেকে এখানে গেল, আবার যদি এখানে দেয় এখানে গেল, অর্থাৎ দিস ইজ ইকুইভ্যালেন্ট টু। সো আমরা
এখানে প্রথম জানবো যে অ্যারোমেটিক কম্পাউন্ড কাদেরকে বলে। According to Haeckel theory of aromaticity, অ্যারোমেটিক কম্পাউন্ড তাদেরকে বলা হচ্ছে যদি কোনো সিস্টেমে 4n+2 সংখ্যক কনজুগেটেড পাই ইলেকট্রন থাকে এবং দ্যাট শুড বি এ প্ল্যানার সিস্টেম। তাহলে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে যদি 4n+2 সংখ্যক কনজুগেটেড পাই ইলেকট্রন থাকতে হবে, অর্থাৎ পাই ইলেকট্রন থাকতে হবে as well as they should be in conjugation। তাহলে যারা এই সূত্রটা মেনে চলবে তাদেরকে বলা হবে অ্যারোমেটিক কম্পাউন্ড, আর যারা মেনে চলবে না তাদেরকে অন্য ক্যাটাগরিতে বিলং করবে, তাদেরকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা চলবে না। অর্থাৎ হাকেল রুল অনুসারে 4n+2 নাম্বার conjugated pi electrons থাকতে হবে এবং having n এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 like that। নাও এই সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি কটা বন্ধন আছে, পাই বন্ড, একটা পাই বন্ড রয়েছে, তার মানে পাই ইলেকট্রন কটা রয়েছে, দুটো। তাহলে এখানে যদি n এর ভ্যালু আমি 0 পুট করি তাহলে 4n+2 will be equal to 2। so this system contain 2 electrons, pi electrons, and from the resonating structure আমরা রেজোনেটিং গঠনগুলো দেখে এটা বুঝতে পারছি যে পাই ইলেকট্রন ডেনসিটিটা তিনটে কার্বনের মাথায় একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন থ্রুতে কি আছে, কনজুগেটেড রয়েছে। অর্থাৎ এই চার্জ প্লাস চার্জটা তিনটে কার্বনের মাথাতে ইকুয়ালি ভাবে ঘুরছে, যেটা প্রুফ করে যে এই পাই ইলেকট্রনটা কনজুগেশনে রয়েছে। এবং এই সিস্টেমটা আমরা কাউন্টিং করে বুঝতে পারছি যে এটা দুটো পাই ইলেকট্রন রয়েছে। সুতরাং এটা হাকেল রুল মেনে চলছে, তাই এটা অ্যারোমেটিক ইন নেচার। সো এটা ঠিক আছে। দ্বিতীয় আর একটা কোশ্চেন রয়েছে, ফোর্থ পয়েন্ট, আমরা কারেক্ট অ্যানসার পেয়ে গেছি যে কোশ্চেন 20 কারেক্ট অ্যানসার হবে 3 নাম্বারটা হচ্ছে অ্যানসার। তো আমরা চতুর্থ পয়েন্টটাও দেখব। এই সিস্টেমটা এটা অ্যারোমেটিক, কারণ এখানে দেখো পাই ইলেকট্রন গুলো সব কনজুগেশনে রয়েছে। তার ফলে এই সিস্টেমটা কটা ইলেকট্রন আছে, 2 2 4 2 6, 6টা পাই ইলেকট্রন, আর এটা কত রয়েছে, 6টা পাই ইলেকট্রন। they are in conjugation, so এটা 4n+2 equal to 6, so n equal to ভ্যালু হচ্ছে 1, যেটা হচ্ছে পারমিসিবল, অর্থাৎ পারমিসিবল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটা হাকেল রুল ওবে করছে, সুতরাং এটা কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড। তাই এর অ্যানসারটা তাহলে প্রথমটা ভুল, দ্বিতীয়টা ভুল, তৃতীয়টা ঠিক, চতুর্থটা ভুল। তাই 20 রাইট অ্যানসার হবে 3 নাম্বারটা। ওকে, নেক্সট কোশ্চেন। which is paramagnetic। আমাদের কোশ্চেন 21 এর যেটা হচ্ছে যে কোনটা প্যারাম্যাগনেটিক। তা এই ক্ষেত্রে আমরা বলবো যে সিংলেট কার্বিন, অলওয়েজ রিমেম্বার সিংলেট কার্বিন হচ্ছে ডায়াম্যাগনেটিক। ওকে, নাইট্রিন হচ্ছে
ডায়াম্যাগনেটিক, ফ্রি রেডিক্যাল হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর হচ্ছে কার্বনিয়াম আয়ন হচ্ছে ডায়াম্যাগনেটিক। এই হচ্ছে ব্যাপার। এইগুলো প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক কারা, যদি কোনো স্পিসিস আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন ধারণ করে তাহলে সেটা হবে প্যারাম্যাগনেটিক। আর কোনো সিস্টেমে যদি সমস্ত ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থায় থাকে তখন সেটা হয় ডায়াম্যাগনেটিক। আমরা কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাই ডায়াম্যাগনেটিক। ফ্রি রেডিক্যালের অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাই always they are paramagnetic. And 19 have the system like this one. 19 have the structure of electron system, so it has all electrons are paired, that's why they are called diamagnetic. Or carbene ion always like dichloro-CCl2 or dichloromethylene carbene, so they all electrons are paired. Okay, so they are diamagnetic. And remember this one, এটাও এক্সট্রা মনে রেখো যে যদি ট্রিপলেট কার্বিন হয়, ট্রিপলেট কার্বিন সেটাও হচ্ছে কিন্তু প্যারাম্যাগনেটিক। এটা মনে রেখো। তো এই ব্যাপারে বলি, এই কার্বিন বা এই নাইট্রিন, সিঙ্গলেট কার্বিন, ট্রিপলেট কার্বিন, ফ্রি রেডিক্যাল, এইগুলো একটা 11 এর বেসিক চ্যাপ্টারটার উপরেই রয়েছে। তো আমরা যখন এই চ্যাপ্টারটা থিওরি ক্লাস করাবো, যখন শুধু চ্যাপ্টার বেসিস ক্লাস করাবো, তোমরা অবশ্যই সেই জায়গাটা এটা দেখবে। এখানে অনেক কিছু শেখার আছে, এদের হাইব্রিডাইজেশন কি রকম, এদের স্ট্রাকচার কি রকম, কখন কোন কোন কন্ডিশনে হাইব্রিডাইজেশন কেমন ভাবে চেঞ্জ হয়, সেই সমস্ত গুলো ডিটেইলস আমরা কিন্তু ওখানে ওই ক্লাসে আলোচনা করব। তো তারপরে কোশ্চেনে চলে যাই। সো 21 নম্বরের কোশ্চেনে অ্যানসার হচ্ছে 3 নম্বর অপশন। ওকে, তো তারপরে কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার হচ্ছে 22। বলা হয়েছে হুইচ অফ দা ফলোইং ইজ এ টেম্পোরারি ইফেক্ট। টেম্পোরারি ইফেক্ট, টেম্পোরারি ইফেক্ট কোনটা? এক হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। এই ব্যাপারে বলি, ইন্ডাকটিভ ইফেক্ট একটা মলিকিউলের মধ্যে, একটা জৈব অণুর মধ্যে সৃষ্টি হয় তখনই যখন কোনো অসম তড়িৎ ঋণাত্মক মৌল পরস্পরের মধ্যে বন্ধন তৈরি করে। তাহলে যখন অসম তড়িৎ ঋণাত্মক মৌলগুলো পরস্পরের সাথে বন্ধন তৈরি করে, তখন ওই বন্ধনে লিপ্ত হওয়া সিগমা ইলেকট্রনগুলো ওই দুটো মৌলের মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার দিকে শিফটেড হয়, অর্থাৎ সে কিছুটা পার্সিয়ালি আংশিকভাবে নেগেটিভ আধানগ্রস্ত হয়, এবং যার কাছ থেকে ইলেকট্রনটা সরে যায় সে পার্সিয়ালি বা আংশিকভাবে ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে। So inductive effect always involve displacement of sigma bonded electron, অর্থাৎ এই ইন্ডাকটিভ ইফেক্ট সর্বদাই সিগমা বন্ধনে লিপ্ত ইলেকট্রন জোড়ের আংশিক সরণের ফলে সৃষ্টি হয়। সো এটা কোনো থার্ড পার্টি অর্থাৎ তৃতীয় কোনো সিচুয়েশনের জন্য কিন্তু ক্রিয়েট হয় না, ওই মলিকিউলের নিজস্ব ইন্ট্রিনসিক গঠনের জন্য তৈরি হয়। তাই ইন্ডাকটিভ ইফেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পার্মানেন্ট ইফেক্ট। তারপরে 2 নম্বরে চলে যায়। সো এটা आंसरটা নয়। 2 নম্বরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট।
এই ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট কাকে বলে? যদি কোনো বিকারকের উপস্থিতিতে অর্থাৎ রিএজেন্টের উপস্থিতিতে কোনো একটা মলিকিউলের পাই ইলেকট্রনের পার্শিয়াল সরণ ঘটে, আংশিকভাবে সরণ ঘটে, তাকে আংশিকভাবে বলতে ওই রিএজেন্টে যখন উপস্থিত থাকবে তখন তার সরণ ঘটবে, আর যদি না থাকে ওই রিএজেন্টটা তাহলে সরণ ঘটবে না। এই রকম ইফেক্টকে বলা হচ্ছে electromagnetic effect. So it is the temporary transfer of pi electron in the presence of some reagent, special reagent. অর্থাৎ রিএজেন্ট যদি থাকে তাহলে প্রভোগ হবে ওই সিস্টেম পাই ইলেকট্রন ডিসপ্লেসমেন্টের জন্য, অর্থাৎ পাই ইলেকট্রনের সরণ ঘটবে বিকারকের উপস্থিতিতে। বিকারক যদি না থাকে তাহলে কোনো সরণ ঘটবে না। সুতরাং ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট obviously একটা টেম্পোরারি ইফেক্ট। তার মানে কি, যেমন ধরা যাক ইথিলিন সি ডাবল বন্ড সি আছে, এখানে যদি H+ দেওয়া হয় তাহলে কি হলো, এই পাই ইলেকট্রনটা দিয়ে কে ধরলো, তাহলে এখানে কি হলো, কার্বন H হয়ে গেল, F ডেল্টা প্লাস পেল। সো এই পাই ইলেকট্রনের যে ডিসপ্লেসমেন্ট, পাই ইলেকট্রনস ডিসপ্লেসমেন্ট হলো, সরণ হলো প্লেসমেন্ট in presence of H+, অর্থাৎ H+ এর উপস্থিতিতে এই পাই ইলেকট্রনের সরণ হলো। This effect is electromagnetic effect. Another one is 3, that is resonance effect. Resonance effect. This is a permanent effect. এটা পার্মানেন্ট ইফেক্ট। এর বেস্ট এক্সাম্পল হচ্ছে আমরা বেনজিনের স্ট্রাকচার জানি এরকম যে অল্টারনেটিভ পজিশনে ডাবল বন্ড থাকে, বাট ইন রিয়ালিটিতে কি দেখা যায় যে বেনজিনের সমস্ত বন্ধনগুলোর দৈর্ঘ্য সেম, একই। তার মানে এটা প্রমাণ করে যে বেনজিনে কোনো কাউরির উপস্থিতি ছাড়াই তার ওই পাই ইলেকট্রনগুলো সমস্ত কার্বনের মধ্যে কনজুগেশনে থাকে, অর্থাৎ ছড়িয়ে পড়ে। তার মানে অন্যের কোনো উপস্থিতি এর ক্ষেত্রে দরকার হচ্ছে না। তো মলিকিউলার স্ট্রাকচার থাকলে সেটা আপনি নিজে থেকেই সেটা বিদ্যমান থাকছে। সুতরাং এটা আমরা জানি, এটার ফলে এটা যে তৈরি হয় অর্থাৎ সমান বন্ধন হয়, দ্যাট ইজ ডিউ টু রেজোন্যান্স, ডিউ টু রেজোন্যান্স। তাহলে এটা কিন্তু অলরেডি থাকছে মলিকিউলের মধ্যে, তাই রেজোন্যান্স হচ্ছে কিন্তু পার্মানেন্ট ইফেক্ট। তো এরপরে আমরা যেটা আলোচনা করব, সো কোশ্চেন নাম্বার 22 এর কোশ্চেন নাম্বার 22 এর যেটা অ্যানসার হবে হচ্ছে সেটা হচ্ছে 2 নাম্বার অ্যানসার 2। কোশ্চেন 23, কোশ্চেন 23 এ একটা অঙ্ক দেওয়া আছে যে 70 মিলিগ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড on vaporization in vector measure test displaces 22.4 ml of air measured at NTP. What will be the compound is? তাহলে 70 মিলিগ্রাম অফ কম্পাউন্ড, মিলিগ্রাম অফ কম্পাউন্ড, এখানে কি হচ্ছে ভেপারাইজেশন হচ্ছে, ভেপারাইজেশন হওয়ার ফলে কি হচ্ছে 22.4 ml গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে 1000 দিয়ে গুণ করি, মিলিগ্রাম ইনটু 1000, তাহলে কনভার্ট হয় 22.4 ml ইনটু 1000 লিটার গ্যাস 1000। তাহলে এটা ইজ ইকুইভ্যালেন্ট অফ হোয়াট 70 গ্রাম, and that is converted into 22.4 লিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 70 গ্রাম কোন একটা সলিড অর্গানিক কম্পাউন্ডকে যদি বাষ্পে পরিণত করা হয় তাহলে সে 22.4 লিটার এএনটিপিতে প্রডিউস করছে। তাহলে ন্যাচারাল টেম্পারেচারে প্রেসারে যখন 22.4 লিটার
গ্যাস উৎপন্ন করছে, তখন it represent that this compound is equivalent to what? 1 mole, 1 mole. So গ্রাম মোল, তাহলে 1 গ্রাম মোল অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে 70 গ্রাম। তাহলে এটা আরো বলা যায় যে মলিকুলার ওয়েট of the compound, of the organic compound, equal to 70। তাহলে molecular weight of the organic compound হচ্ছে 70। সো এর কোশ্চেনে অ্যানসার হচ্ছে 1 নাম্বার, যেখানে হচ্ছে C5H10। তাহলে C5H10 যদি হয়, দেন molecular weight হবে 5 into 12 plus 10 into 1, that means 60 plus 10, that equal to 70। so this is the correct molecular formula। so 23 এর কোশ্চেনের উত্তরটা হবে C5H10। তাহলে এরপরে কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 সেটা কি না, বলা হচ্ছে ডাইফিনাইল মিথেন, এটা থেকে আমরা কটা আইসোমার আমরা তৈরি করতে পারবো যদি আমরা ক্লোরিন সাবস্টিটিউট করি, অর্থাৎ 1 হাইড্রোজেন will be replaced by Cl atom। তাহলে আমরা এই Cl অ্যাটমকে রিপ্লেস করে একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিন অ্যাটম যদি ঢোকাই, তাহলে কত রকমের কম্পাউন্ড আমরা তৈরি করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা যদি Cl টাকে এখানে ইন্ট্রোডিউস করি, তাহলে প্রথম আইসোমার যেটা হবে, সো CHCl, this one, so this one the first, okay। another is আমরা এখানে দিতে পারবো CH2, এখানে দিতে পারবো, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমরা CH2 মেটা পজিশনে দিতে পারবো, this one meta, this one ortho। another one is that এর বাইরে আমরা কিন্তু যখনই আমরা এখানে দেবো বা এখানে দেবো, আমাদের কিন্তু রিপিট হবে, আবার অর্থটা তৈরি হবে, আবার মেটাটা তৈরি হবে। সো আমরা কিন্তু আর কোনো সাবস্টিটিউট করতে পারবো না। তাহলে 1টা 2টো 3টে 4টে, তাহলে টোটাল কটা আইসোমার সম্ভব হলো? 4টে। সো ওই কোশ্চেনটার অ্যানসার হবে 3 নাম্বার, অ্যানসার হবে 3 নাম্বার। তো আজকে এইটুকুই। তা আমি আরেকবার, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19 এরটা একটু বলবো। কোশ্চেন নাম্বার 19 এর কি ছিল না, টোটাল মেটামার ছিল, মলিকুলার ফর্মুলা ছিল আমাদের C4H10O। এখানে মেটামার্স হচ্ছে 3টে। এবার CH3, CH2, 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 OH, এটা একটা আইসোমার, CH3, CH2, CH2, CH3, OH, এটা একটা। তাহলে এই দুটো হচ্ছে কি পজিশনাল আইসোমার হচ্ছে দুটো। আর যেটা হবে এ হলো এবার CH3
আমরা CH2 যেটা করতে পারবো, এখানে একটা দিয়ে দিলাম CH3 CH2 OH, এটা একটা, আর CH3 CH2 CH3 OH, এটা একটা। তাহলে these are the chain isomer। that is দুটো। সো আমরা এটা নিতে পারলাম আমরা 1 2 3 4, তাহলে এখান থেকে 1 2 3 4। সো এই দুটো চেন আইসোমারস আর দুটো পজিশন আইসোমার এবং তিনটে আমাদের মেটামার্স, টোটাল কটা না 7টা আইসোমারস হ্যাভিং দ্য সেম ফর্মুলা অফ C4H10O। তাহলে আমরা আরেকবার দেখে নিই। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখানে দিলে এখানে যদি দিই OH, তাহলে আমাদের কোনটা রিপিট হবে? তো ঠিক আছে। তো দিস আর দ্য আইসোমারস যেটা আমাদের সম্ভব। তো আজকে এতটুকুই। আমরা আজকে 8টা এমসিকিউ কোশ্চেন অ্যাটেম্প করলাম। আমরা খুব তাড়াতাড়ি আবার, এটা 3rd ভিডিও হলো, আমরা আবার 4th ভিডিও যাব এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা 60টা করে এমসিকিউ আমরা প্রথমে করব। ওকে, ঠিক আছে। গুড নাইট, বাই।